নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের 9ম পর্ব। সব মিটিয়া গেলে সে কলিকাতায় ফিরিবার উদ্যোগ করিল। সর্বজয়ার জাতিখানা, সর্বজয়ার হাতে সই করা খান্দুই মনি অর্ডারের রসিদ চালের বাতায় গোজা ছিল, সেগুলি, সর্বজয়ার নখ কাটিবার নরুনটা পুটলির মধ্যে বাঁধিয়া লইল। দোরের পাশে ঘরের কোণে সেই তাকটা। আসিবার সময় সেদিকে নজর পড়িল। আচার ভরা ভার, আমসত্ত্বের হাড়িটা, কুলচুর, মায়ের গঙ্গাজলের পিতলের ঘটি সবই পড়িয়া আছে। যে যত ইচ্ছা খুশি খাইতে পারে, যাহা খুশি ছুঁইতে পারে, কেহ বকিবার নাই, বাধা দিবার নাই। তাহার প্রাণ ডুকরিয়া কাঁদিয়া উঠিল। যে মুক্তি চায় না, অবাধ অধিকার চায় না, তুমি এসে শাসন করো, এসব ছুঁতে দিও না, হাত দিতে দিও না। ফিরে এসো মা, ফিরে এসো। কলিকাতায় ফিরিয়া আসিল একটা তীব্র ঔদাসীন্য সব বিষয়ে, সকল কাজে, এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক নির্জনতার ভাবটা। পরীক্ষা শেষ হইয়া গিয়াছিল। কলিকাতায় থাকিতে একদণ্ডও ইচ্ছা হয় না। মন পাগল হইয়া উঠে। কেমন যেন পালাই পালাই ভাব হয় সর্বদা, অথচ পালাইবার স্থান নাই। জগতে সে একেবারে একাকী, সত্য সত্যই একাকী। এই ভয়ানক নির্জনতার ভাব এক এক সময় অপুর বুকে পাথরের মতো চাপিয়া বসে। কিছুতেই সেটা সে কাটাইয়া উঠিতে পারে না। ঘরে থাকা তাহার পক্ষে তখন আর সম্ভব হয় না। গলিটার বাহিরে বড় রাস্তা, সামনে গোল দিঘি, বৈকালে গাড়ি মোটর, লোকজন, ছেলে মেয়ে। বড় মোটর গাড়িতে কোনো সম্ভ্রান্ত গৃহস্থের মেয়েরা বাড়ির ছেলে মেয়েদের লইয়া বেড়াইতে বাহির হইয়াছে। অপুর মনে হয় কেমন সুখী পরিবার। ভাই বোন, মা, ঠাকুরমা, পিসিমা, রাঙাদি, বরদা, ছোট কাকা, যাহাদের থাকে তাহাদের কি সব দিক দিয়েই এমন করিয়া ভগবান দিয়া দেন? অন্যমনস্ক হইবার জন্য একদিন সে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের লাইব্রেরিতে গিয়া বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টাইয়া থাকে। কিন্তু কোথাও বেশিক্ষণ বসিবার ইচ্ছা হয় না। শুধুই কেবল এখানে ওখানে, ফুটপাত হইতে বাসায়, বাসা হইতে ফুটপাতে। এক জায়গায় বসিলেই শুধু মায়ের কথা মনে আসে। উঠিয়া ভাবে, গোল দিঘিতে আজ সাঁতারের ম্যাচের কি হলো দেখে আসি বরং। কলিকাতায় থাকিতে ইচ্ছা করে না। মনে হয় বাহিরে কোথাও চলিয়া গেলে শান্তি পাওয়া যাইত। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, পাহাড়ে, জঙ্গলে, হরিদ্বারে, কেদারবদ্রীর পথে, মাঝে মাঝে ঝর্ণা, নির্জন অধিত্যকায় কত ধরনের বিচিত্র বনপুষ্প, দেওদার ও পাইন বনের ঘন ছায়া, সাধু সন্ন্যাসী, দেব মন্দির, রামচটি, শ্যামচটি, কত বর্ণনা তো সে বইয়ে পড়ে। একা বাহির হইয়া পড়া মন্দ কি? কি হইবে এখানে শহরের ঘিঞ্জি ও ধোয়ার বেড়াজালের মধ্যে? কিন্তু পয়সা কই? তাও তো পয়সার দরকার। তেলিরা 20 টাকা দিয়েছিল মাতৃশ্রাদ্ধের তরুণ, নিরুপমা নিজে হইতে 15, বড় বউ আলাদা 10। অপু সে টাকার 1 পয়সাও রাখে নাই। অনেক লোকজন খাওয়াইয়াছে, তবু তো সামান্যভাবে তিলকাঞ্চন শ্রাদ্ধ। দশপিণ্ড দানের দিন সে কি তীব্র বেদনা। পুরোহিত বলিতেছেন, প্রেতা শ্রী সর্বজয়া দেবী। অপু ভাবে, কাহাকে প্রেত বলিতেছে? সর্বজয়া দেবী প্রেত? তাহার মা, প্রীতি আনন্দ ও দুঃখ মুহূর্তের সঙ্গিনী, এত আশাময়ী, হাস্যময়ী, এত জীবন্ত যে ছিল কিছুদিন আগেও, সে প্রেত?
সে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। তারপরে মধুর আশার বাণী, আকাশ মধুময় হোক, বাতাস মধুময় হোক, পথের ধূলি মধুময় হোক, ঔষধি সকল মধুময় হোক, বনস্পতি মধুময় হোক, সূর্য চন্দ্র অন্তরিক্ষস্থিত আমাদের পিতা মধুময় হন। সারাদিনব্যাপী উপবাস, অবসাদ, শোকের পর এই মন্ত্র অপুর মনে সত্য সত্যই মধুবর্ষণ করিয়াছিল। চোখের জল সে রাখিতে পারে নাই। হে আকাশের দেবতা, বাতাসের দেবতা, তাই করো। মা আমার অনেক কষ্ট করে গিয়েছে, তার প্রাণে তোমাদের উদার আশীর্বাদের অমৃতধারা বর্ষণ করো। এই অবস্থায় শুধুই ইচ্ছা করে যারা আপনার লোক, যারা তাহাকে জানে ও মাকে জানিত, তাহাদের কাছে যাইতে। এক জ্যাঠাইমারা আছেন, কিন্তু তাহাদের সহানুভূতি নাই, তবু সেখানেই যাইতে ইচ্ছা করে। তবুও মনে হয় হয়তো জ্যাঠাইমা মায়ের সম্বন্ধে ২-৫টা কথা বলিবেন, এখন ২টা সহানুভূতির কথা হয়তো বলিবেন। মাস ৩ এভাবে কাটিল। এ ৩ মাসের কাহিনী তাহার জীবনের ইতিহাসে একটানা নিরবচ্ছিন্ন দুঃখের কাহিনী। ভবিষ্যৎ জীবনে অপু এই গলিটার নিকট দিয়া যাইতে যাইতে নিজের অজ্ঞাতসারে একবার বড় রাস্তা হইতে গলির মোড়ে চাহিয়া দেখিত, আর কখনো সে ইহার মধ্যে ঢোকে নাই। জ্যৈষ্ঠ মাসের শেষে সে একদিন খবরের কাগজে দেখিল যুদ্ধের জন্য লোক লওয়া হইতেছে। পার্ক স্ট্রিটে তাহার অফিস। দুপুরে ঘুরিতে ঘুরিতে সে গেল পার্ক স্ট্রিটে। টেবিলে একরাশ ছাপানো ফর্ম পড়িয়াছিল। অপু একখানা তুলিয়া পড়িয়া রিক্রুটিং অফিসারকে বলিল, কোথাকার জন্য লোক নেওয়া হবে? মেসোপটেমিয়া, রেলওয়ে ও ট্রান্সপোর্ট বিভাগের জন্য। তুমি কি টেলিগ্রাফ জানো, না মোটর মিস্ত্রি? অপু বলিল সে কিছুই নহে, ওসব কাজ জানে না, তবে অন্য যে কোনো কাজ, কি কেরানিগিরি। সাহেব বলিল, না দুঃখিত, আমরা শুধু কাজ জানা লোক নিচ্ছি, বেশিরভাগ মোটর ড্রাইভার, সিগন্যালার, স্টেশন মাস্টার সব। এই অবস্থায় একদিন লীলার সঙ্গে দেখা। ইতস্তত লক্ষ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে একদিন ডালহৌসি স্কোয়ারের মোড়ে সে রাস্তা পার হইবার জন্য অপেক্ষা করিতেছে। সামনে একখানা হলদে রঙের বড় মিনারবা গাড়ি ট্রাফিক পুলিশে দাঁড় করাইয়া রাখিয়াছিল। হঠাৎ গাড়িখানার দিক হইতে তাহার নাম ধরিয়া কে ডাকিল। সে গাড়ির কাছে গিয়া দেখিল লীলা ও আর ২-৩টি অপরিচিতা মেয়ে। লীলার ছোট ভাই ড্রাইভারের পাশে বসিয়া। লীলা আগ্রহের সুরে বলিল, আপনি আচ্ছা তো অপূর্ববাবু, ৩-৪ মাসের মধ্যে আর দেখা করলেন না কেন বলুন তো? মা সেদিনও আপনার কথা। অপুর আকৃতিতে একটা কিছু লক্ষ্য করিয়া সে বিস্ময়ের সুরে বলিল, আপনার কি হয়েছে? অসুখ থেকে উঠেছেন নাকি? শরীর, মাথার চুল অমন ছোট ছোট, কি হয়েছে বলুন তো? অপু হাসিয়া বলিল, কই না, কি হবে, কিছু তো হয়নি। মা কেমন আছেন? মা? তা মা তো নেই, ফাল্গুন মাসে মারা গিয়েছে। কথা শেষ করিয়া অপু আরেক দফা পাগলের মতো হাসিল। হয়তো বাল্যের সে প্রীতি নানা ঘটনায়, বহু বৎসরের চাপে লীলার মনে নিষ্প্রভ হইয়া গিয়াছিল। হয়তো ঐশ্বর্যের আঁচ লাগিয়া সে মধুর বাল্যমন অন্যভাবে পরিবর্তিত হইয়াছিল ধীরে ধীরে। অপুর মুখের এই অর্থহীন হাসিটা যেন একখানা তীক্ষ্ণ ছুরির মতো গিয়া তাহার মনের কোন গোপন মণিমঞ্জুষার রুদ্ধ ঢাকনির ফাঁকটাতে হঠাৎ একটা সজোরে চারা দিল। এক মুহূর্তে অপুর সমস্ত ছবিটা তাহার মনের চোখে ভাসিয়া উঠিল। সহায়হীন, মাতৃহীন, আশ্রয়হীন, পথে পথে বেড়াইতেছে, কে মুখের দিকে চাহিবার আছে। লীলার গলা আড়ষ্ট হইয়া গেল। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আপনি আমাদের ওখানে কবে আসবেন বলুন? না, ওরকম বললে হবে না, এ কথা আমাদের জানানো আপনার উচিত ছিল না, অন্তত মাকেও বলা তো। কাল সকালে আসুন, ঠিক বলুন আসবেন, কেমন ঠিক তো? সেবারকার মতো করবেন না কিন্তু। ভালো কথা, আপনার ঠিকানাটা বলুন তো কি, ভুলবেন না কিন্তু। গাড়ি চলিয়া গেল।
বাসায় ফিরিয়া অপু মনের মধ্যে অনেক তোলাপাড়া করিল। লীলার মুখে সে একটা কিসের ছাপ দেখিয়াছে। বর্তমান অবস্থায় মন তাহার এই আন্তরিকতা স্নেহ স্পর্শটুকুরি কাঙাল বটে, কিন্তু এই বেশে কোথাও যাইতে ইচ্ছা হয় না। এই জামায়, এই কাপড়ে, এইভাবে থাক বরং। 3 দিন পর নিজের নামে একখানা পত্র আসিতে দেখিয়া সে বিস্মিত হইল। মা ছাড়া আর তো কাহারও পত্র সে পায় নাই। কে পত্র দিল? পত্র খুলিয়া পড়িল, অপূর্ববাবু, আপনার এখানে আসবার কথা ছিল সোমবারে, কিন্তু আজ শুক্রবার হয়ে গেল, আপনি এলেন না। আপনাকে মা একবার অবশ্যই আসতে বলেছেন, না এলে তিনি খুব দুঃখিত হবেন। আজ বিকেলে 5টার সময় আপনার আসা চাই। নমস্কার নেবেন, লীলা। কথাটা লইয়া মনের মধ্যে সে অনেক তোলাবাড়া করিল। কি লাভ কিয়া? ওরা বড় মানুষ, কোন বিষয়ে সে ওদের সঙ্গে সমান যে ওদের বাড়ি যখন তখন যাইবে? মেজ বৌরানী যে তাহার কথা জিজ্ঞাসা করিয়াছেন, সেই কথাটা তাহার মনে অনেকবার যাওয়া আসা করিল। সেইটা আর লীলার আন্তরিকতা। কিন্তু মেজ বৌরানী কি তার মায়ের অভাব দূর করিতে পারিবেন? তিনি বড় লোকের মেয়ে, বড় লোকের বধূ। তাহার মায়ের আসন হৃদয়ের যে স্থানটিতে, সে শুধু তাহার দুঃখিনী মা অর্জন করিয়াছে। তাহার বেদনা, ব্যর্থতা, দৈন দুঃখ, শত অপমান দ্বারা 6 সিলিন্ডারের মিনার্বা গাড়িতে চড়িয়া কোনো ধনী বধূ, হউন তিনি স্নেহময়ী, হউন তিনি মহিমময়ী, তাহার সেখানে প্রবেশাধিকার কোথায়? জ্যৈষ্ঠ মাসের শেষে পরীক্ষার ফল বাহির হইল। প্রথম বিভাগের প্রথম 17 জনের মধ্যে তাহার নাম। বাংলাতে সকলের মধ্যে প্রথম হইয়াছে, এই জন্য একটা সোনার মেডেল পাইবে। এমন কেহ নাই যাহার কাছে খবরটা বলিয়া বাহাদুরি করা যাইতে পারে। কোনো পরিচিত বন্ধুবান্ধব পর্যন্ত এখানে নাই। ছুটিতে সব দেশে গিয়াছে। জ্যাঠাইমার কাছে যাইবে, গিয়া জানাইবে জ্যাঠাইমাকে। কি লাভ? হয়তো তিনি বিরক্ত হইবেন, দরকার নাই যাওয়ার। আষাঢ় মাসের মাঝামাঝি সব কলেজ খুলিয়া গেল। অপু কোনো কলেজে ভর্তি হইল না। অধ্যাপক মিস্টার বসু তাহাকে ডাকিয়া পাঠাইয়া ইতিহাসে অনার্স কোর্স লওয়াইতে যথেষ্ট চেষ্টা করিলেন। অপু ভাবিল, কি হবে আর কলেজে পড়ে? সেই সময়টা ইম্পেরিয়াল লাইব্রেরিতে কাটাবো। বিয়ের ইতিহাসে এমন কোনো নতুন কথা নেই যা আমি জানি নে। ও 2 বছর মিছিমিছি নষ্ট। লাইব্রেরিতে তার চেয়ে অনেক পড়ে ফেলতে পারবো এখন। তাছাড়া ভর্তির টাকা, মাইনে এসব পাইবা কোথায়? একটা কিছু চাকুরি না খুঁজলে চলে না। খবরের কাগজ বিক্রয়ের পুঁজি অনেক দিন ফুরাইয়া গিয়াছে। মায়ের মৃত্যুর পর সে কাজে আর উৎসাহ নাই। একটা ছোট ছেলে পড়ানো আছে, তাতে শুধু 2টো ভাত খাওয়া চলে দুবেলা। কোনো মতে ইকমিক কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ও ভাত। মাছ, মাংস, দুধ, ডাল, তরকারি তো অনেক দিন আগে দেখা স্বপ্নের মতো মনে হয়। যাক সেসব, কিন্তু ঘর ভাড়া, কাপড় জামা, জলখাবার এসব চলে কিসে? তাহা ছাড়া অপুর অভিজ্ঞতা জন্মিয়াছে যে কলিকাতায় ছেলে পড়ানো বাবার মুখে শৈশবে শেখা উদ্ভট শ্লোকের পদ্মপত্রস্থিত জলবিন্দুর মতো চপল। আজ যদি যায়, কাল দাঁড়াইবার স্থান নাই। কয়েকদিন ধরিয়া খবরের কাগজ দেখিয়া দেখিয়া পায়োনিয়ার ড্রাগ স্টোরসে একটা কাজ খালি দেখা গেল দিন কতক পরে। আমহা স্ট্রিটের মোড়ে বড় দোকান, পিছনে কারখানা। তখনও ভিড় জমিতে শুরু হয় নাই। অপু ঢুকিয়াই এক স্থূলকায় আধা বয়সী ভদ্রলোকের একেবারে সামনে পড়িল। ভদ্রলোক বলিলেন, কাকে যান? অপু লাজুক মুখে বলিল, আগে চাকরি খালির বিজ্ঞাপন দেখে তাই। ও, আপনি ম্যাট্রিক পাস? আমি এবার আইয়ে। ভদ্রলোক পুনরায় তাকিয়ায় ভর দিয়া হাল ছাড়িয়া দিবার সুরে বলিলেন, ও আইএ পাস নিয়ে আমরা কি করব? আমাদের লেবেলিং ও মাল বটলিং করার জন্যে লোক চাই। খাটুনিও খুব। সকাল 7টা থেকে 10:30, মধ্যে 1.5 ঘন্টা খাবার ছুটি।
আবার 12টা থেকে 5টা। কাজের চাপ বাড়লে রাত 8টাও বাজবে। মাইনে কত? আপাতত 15। ওভারটাইম খাটলে 2 আনা জল খাবার। সেসব আপনাদের কলেজের ছোকরার কাজ নয় মশাই, আমরা এমনি মোটামুটি লোক চাই। ইহার দিন কতক পরে আর একটা চাকুরি খালির বিজ্ঞাপন দেখিয়া গেল ক্লাইভ স্ট্রিটে। দেখিল সেটা একটা লোহা লক্করের দোকান, বাঙালি ফার্ম। একজন 30-32 বছরের অত্যন্ত চুল ফাঁপানো টেরিকাটা লোক ইস্ত্রি করা কামিজ পরিয়া বসিয়া আছে। মুখের নিচের দিকের গড়নে একটা কর্কশ ও স্থূল ভাব। এমন ধরনের চেহারা ও চোখের ভাবকে সে মাতাল ও কুচরিত্র লোকের সঙ্গে মনে মনে জড়িত করিয়া থাকে। লোকটি অত্যন্ত অবজ্ঞা সুরে বলিল, কে কি এখানে? অপুর নিজেকে অত্যন্ত ছোট বোধ হইল নিজের কাছে। সে সংকুচিত সুরে বলিল, এখানে একটা চাকরি খালি দেখে আসছি। লোকটার চেহারা বড় লোকের বাড়ির উচ্ছৃঙ্খল অসচ্চরিত্র বড় ছেলের মতো। পূর্বে এ ধরনের চরিত্রের সহিত তাহার পরিচয় হইয়াছে। লীলাদের বাড়ি বর্ধমানে থাকিতে। এই টাইপটা সে চেনে। লোকটা কর্কশ সুরে বলিল, কি করো তুমি? আমি আইএ পাস, করি না কিছু। আপনাদের এখানে টাইপরাইটিং জানো? না। যাও যাও, এখানে হবে না। ও কলেজ টলে যেখানে চলবে না, যাও। সেদিনকার ব্যাপারটা বাসায় আসিয়া গল্প করাতে ক্যাম্বেল স্কুলের ছাত্রটির এক কাকা বলিলেন, ওদের আজকাল ভারী দেমাক। যুদ্ধের বাজারে লোহার দোকানদার সব লাল হয়ে যাচ্ছে, দালালেরা পর্যন্ত 2 পয়সা করে নিলে। অপু বলিল, দালাল আমি হতে পারি নে? কেন পারবেন না? শক্তটা কি? আমার শ্বশুর একজন বড় দালাল, আপনাকে নিয়ে যাব একদিন, সব শিখিয়ে দেবেন। আপনাদের মতো শিক্ষিত ছেলে তো আরও ভালো কাজ করবে। মহা উৎসাহে ক্লাইভ স্ট্রিট অঞ্চলের লোহার বাজারে দালালি করিতে বাহির হইয়া প্রথম 3-4 ঘোরাঘুরি সার হইল। কেহ ভালো করিয়া কথাও বলে না। একদিন একজন বড় দোকানে জিজ্ঞাসা করিল, বল্টু আছে? 5 ইঞ্চি 5 জ? অপু বল্টু কাহাকে বলে জানে না। কোন দিকের মাপ 5 ইঞ্চি 5 জ তাহাও বুঝিতে পারিল না। নোটবুকে টুকিয়া লইল। মনে মনে ভাবিল, একটা অর্ডার তো পাইয়াছে, খুঁজিবার মতো একটা কিছু জুটিয়াছে এতদিন পরে। 5 ইঞ্চি 5 জ বল্টু এ দোকান ও দোকান 3-4 বৃথা খোঁজাখুঁজির পর তাহার ধারণা পৌঁছিল যে জিনিসটা বাজারে সুলভপ্রাপ্য নয় বলিয়াই দোকানি এত সহজে তাহাকে অর্ডার দিয়াছিল। একদিন একজন দালাল বলিল, মশাই, 1.25 ইঞ্চি ঘেরের শীষের পাইপ দিতে পারেন জোগাড় করে 250 ফুট? যান না, অর্ডারটা নিয়ে আসুন, এই পাশেই ইউনাইটেড মেশিনারি কোম্পানির অফিস থেকে। পাশেই খুব বড় বাড়ি। অফিসের লোকে প্রথমে তাহাকে অর্ডার দিতে চায় না। অবশেষে জিজ্ঞাসা করিল, মাল আমাদের এখানে ডেলিভারি দিতে পারবেন তো? এ কথার মানে ঠিক না বুঝিয়াই সে বলিল, হ্যাঁ, তা দিতে পারব। বহু খুঁজিয়া কলেজ স্ট্রিটের যে দোকান হইতে মাল বাহির হইল, তাহারা মাল নিজের খরচে কোথাও ডেলিভারি দিতে রাজি নয়। অপু নিজের ঘাড়ে ঝুঁকি লইয়া গরুর গাড়িতে সীসার পাইপ বোঝাই দেওয়াইল। রাজা উডমান স্ট্রিটে দুপুর রোদ্রে মাল আনিয়া হাজিরও করিল। ইউনাইটেড মেশিনারি কোম্পানি কিন্তু গাড়ির ভাড়া দিতে একদম অস্বীকার করিল। মাল তো এখানে ডেলিভারি দেবার কথা ছিল, তবে গাড়ি ভাড়া কিসের? অপু ভাবিল, না হয় নিজের দালালির টাকা হইতে গাড়ি ভাড়াটা মিটাইয়া দিবে। এখন কাজে নামিয়া অভিজ্ঞতাটাই আসল, নাইবা হইল বেশি লাভ। সে বলিল, আমার ব্রোকারেজটা? সে কি মশাই, আপনি 5.5 আনা ফুটে দর দিয়েছেন, আপনার দালালি নেননি? তা কখনো হয়? অপু জানে না যে প্রথম দর দিবার সময়ে তাহার মধ্যে দালালি ধরিয়া দিবার নিয়ম। সবাই তাহা দিয়া থাকে। সেও যে তাহা দেয় নাই একথা কেহই বিশ্বাস করিল না। বারবার সেই কথা তাহাদের বুঝাইতে গিয়া নিজের আনাড়িপনায় বিশেষ করিয়া ধরা পড়িল। সীসার পাইপওয়ালার গোমস্তা তাহাদের বিল বুঝিয়া পাইয়া চলিয়া গেল। 3 দিন ধরিয়া রৌদ্রে ছুটাছুটি ও পরিশ্রম সার হইল। 1টি পয়সাও তাহাকে দিল না কোনো পক্ষই।
খোট্টা গারোয়ান পথ বন্ধ করিয়া দাঁড়াইল, বলিল, আমারা ভাড়া কম দেগা। একজন বৃদ্ধ মুসলমান দালানের একপাশে দাঁড়াইয়া ব্যাপার দেখিতেছিল। অপু আপিস হইতে বাহিরে আসিলেই সে বলিল, বাবু, আপনি কতদিন এ কাজে নেমেছেন? কাজ তো কিছুই জানেন না দেখছি। অপুকে সে কথা স্বীকার করিতে হইল। লোকটি বলিল, আপনি লেখাপড়া জানেন, ওসব খুচরো কাজ করে আপনার পোষাবে না। আপনি আমার সঙ্গে কাজে নামবেন। বড় মেশিনারির দালালি, ইঞ্জিন, বয়লার, এইসব একবারে 500-700 টাকা রোজগার হবে। বাবু, ইংরেজি জানি না, তাই তা যদি জানতাম এ বাজারে এতদিন গুছিয়ে নামবেন আমার সঙ্গে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। গারোয়ানকে ভাড়াটা যে দণ্ড দিতে হইল, আনন্দের আতিশয্যে সেটাও গ্রাহ্যের মধ্যে আনিল না। মুসলমানটির সঙ্গে তার অনেকক্ষণ কথাবার্তা হইল। অপু নিজের বাসার ঠিকানা দিয়া দিল। স্থির হইল, কাল সকাল 10টার সময় এইখানে লোকটি তাহার অপেক্ষা করিবে। অপু রাত্রে শুইয়া মনে মনে ভাবিল, এতদিন পরে একটা সুবিধে জুটেছে, এইবার হয়তো পয়সার মুখ দেখব। কিন্তু মাসখানে কিছুই হইল না। একদিন দালালটি তাহাকে বলিল, 2টোর পর আর বাজারে থাকেন না, এতে কি হয় কখনো বাবু? যান কোথায়? অপু বলিল, ইম্পেরিয়াল লাইব্রেরিতে পড়তে যাই, 2টো থেকে 7টা পর্যন্ত থাকি। একদিন যেও, দেখাবো কত বড় লাইব্রেরি। লাইব্রেরিতে ইতিহাস খুব আগ্রহের সঙ্গে পড়ে। কোনো এক দরিদ্র ঘরের ছোট ছেলের কাহিনী পড়িতে বড় ইচ্ছা যায়। সংসারে দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ, তাহাদের জীবনের অতি ঘনিষ্ঠ ধরনের সংবাদ জানিতে মন যায়। মানুষের সত্যকার ইতিহাস কোথায় লেখা আছে? জগতের বড় ঐতিহাসিকদের অনেকেই যুদ্ধ বিগ্রহ ও রাজনৈতিক বিপ্লবের ঝাঁজে সম্রাট, সম্রাজ্ঞী, মন্ত্রীদের সোনালী পোশাকের জাঁকজমকে দরিদ্র গৃহস্থের কথা ভুলিয়া গিয়াছেন। পথের ধারের আম গাছে তাহাদের পুটুলি বাঁধা ছাতু কবে ফুরাইয়া গেল। সন্ধ্যায় ঘোড়ার হাট হইতে ঘোড়া কিনিয়া আনিয়া পল্লীর মধ্যবিত্ত ভদ্রলোকের ছেলে তাহার মায়ের মনে কোথায় আনন্দের ঢেউ তুলিয়াছিল। 6000 বছরের ইতিহাসে সেসব কথা লেখা নাই, থাকিলেও বড় কম। রাজা যজাতি কি সম্রাট অশোকের শুধু রাজনৈতিক জীবনের গল্প সবাই শৈশব হইতে মুখস্থ করে, কিন্তু ভারতবর্ষের, গ্রীসের, রোমের জবগম ক্ষেতের ধারে অলিভ, বন্য দ্রাক্ষা, মাটল ঝোপের ছায়া ছায়ায় যে প্রতিদিনের জীবন হাজার হাজার বছর ধরিয়া প্রতি সকাল সন্ধ্যায় যাপিত হইয়াছে, তাহাদের সুখ দুঃখ, আশা নিরাশার গল্প, তাহাদের বুকের স্পন্দনের ইতিহাস সে জানিতে চায়। কেবল মাঝে মাঝে এখানে ওখানে ঐতিহাসিকদের লেখা পাতায় সম্মিলিত সৈন্যব্যূহের এই আড়ালটা সরিয়া যায়। সারি বাঁধা বর্ষার অরণ্যের ফাঁকে দূর অতীতের এক ক্ষুদ্র গৃহস্থের ছোট বাড়ি নজরে আসে। অজ্ঞাতনামা কোনো লেখকের জীবন কথা, কি কালের স্রোতে কুলে লাগা এক টুকরা পত্র। প্রাচীন মিশরের কোন কৃষক পুত্রকে শস্য কাটিবার কি আয়োজন করিতে শিখিয়াছিল। বহু হাজার বছর পর তাদের টুকরা ভূগর্ভে প্রথিত মৃন্ময় পাত্রের মতো দিনের আলোয় বাহির হইয়া আসে। কিন্তু আরও ঘনিষ্ঠ ধরনের, আরও তুচ্ছ জিনিসের ইতিহাস চায় সে। মানুষের বুকের কথা জানিতে চায়। আজ যা তুচ্ছ, 1000 বছর পরে তা মহা সম্পদ। ভবিষ্যতের সত্যকার ইতিহাস হইবে এই কাহিনী, মানুষের মনের ইতিহাস, তার প্রাণের ইতিহাস। আরেকটা দিক তাহার চোখে পড়ে। একটা জিনিস বেশ স্পষ্ট হইয়া ওঠে তাহার কাছে, মহাকালের এই মিছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাস গিবন ভ্রমশূন্য লিখিয়াছেন কি অন্য কেহ ভ্রমশূন্য লিখিয়াছেন, এ বিষয়ে তাহার তত কৌতূহল নাই। সে শুধু কৌতূহলাক্রান্ত মহাকালের এই বিরাট মিছিলে। 1000 যুগ আগেকার কত রাজা, রানী, সম্রাট, মন্ত্রী, খোজা, সেনাপতি, বালক, যুবা, কত অশ্রুনয়না তরুণী, কত অর্থলিপ্সু রাজপুরুষ, যাহারা অর্থের জন্য অন্তরঙ্গ বন্ধুর গুপ্ত কথা প্রকাশ করিয়া তাহাকে ঘাতকের কুঠারের মুখে ফেলিয়া দিতে দ্বিধাবোধ করে নাই।
অনন্ত কালো সমুদ্রে ইহাদের ভাসিয়া যাওয়ার, বুদবুদের মতো মিলাইয়া যাওয়ার দিকটা। কোথায় তাদের বৃদ্ধাশ্রমের পুরস্কার, তাদের অর্থলিপ্সার সার্থকতা? এদিকে ছুটাছুটি সার হইতেছে, কাজে কিছুই হয় না। সে তো চায় না বড় মানুষ হইতে। খাওয়া পড়া চলিয়া গেলেই সে খুশি। পড়াশোনা করার সে সময় পায় ও নিশ্চিন্ত হইতে পারে, কিন্তু তাও তো হয় না। টিউশনি না থাকিলে একবেলা আহারও জুটিত না যে। তাছাড়া এসব জায়গার আবহাওয়ায় তাহার ভালো লাগে না আদৌ। চারিধারে অত্যন্ত হুঁশিয়ারি, দর কষাকষি, শুধু টাকা 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 সংক্রান্ত কথাবার্তা। লোকজনের মুখে ও চোখের ভাবে ইতর ও অশোভন লোভ যেন উগ্রভাবে ফুটিয়া বাহির হইতেছে। এদের পাকা বৈষয়িক কথাবার্তায় ও চালচলনে অপু ভয় খাইয়া গেল। লাইব্রেরির পরিচিত জগতে আসিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচে প্রতিদিন। একদিন মুসলমান দালালটি বাজারে তাহার কাছে 2টি টাকা ধার চাহিল। বড় কষ্ট যাইতেছে, পরের সপ্তাহে দিয়া দিবে এখন। অপু ভাবিল, হয়তো বাড়িতে ছেলে মেয়ে আছে, রোজগার নাই 1 পয়সা। অর্থাভাবের কষ্ট যে কি সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে এই 2 বৎসরে। নিজের বিশেষ সাচ্ছল্য না থাকিলেও 1টি টাকা বাসা হইতে আনিয়া পরদিন বাজারে লোকটাকে দিল। ইহার দিন 7 পর অপু সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া ঘরের দোরে কাহার ধাক্কার শব্দ পাইল। দোর খুলিয়া দেখিল মুসলমান দালালটি হাসি মুখে দাঁড়াইয়া। এসো এসো আব্দুল, তারপর খবর কি? আদাব বাবু, চলুন ঘরের মধ্যে বলি। এ ঘরে আপনি একলা থাকেন না আর কেউ? ওহ, বেশ ঘর তো বাবু। এসো বসো, চা খাবে? চা পানের পর আব্দুল আসিবার উদ্দেশ্য বলিল। ব্যারাকপুরে একটা বড় বয়লারের সন্ধান পাওয়া গিয়েছে। ঠিক সেই ধরনের বয়লারেরই আবার এদিকে একটা খরিদ্দার জুটিয়া গিয়াছে। কাজটা লাগাইতে পারিলে 300 টাকার কম নয়, একটা বড় দাও। কিন্তু মুশকিল দাঁড়াইয়াছে এই যে এখনই ব্যারাকপুরে গিয়া বয়লারটি দেখিয়া আসা দরকার এবং কিছু বায়না দিবারও প্রয়োজন আছে। অথচ তাহার হাতে একটা পয়সাও নাই। এখন কি করা? অপু বলিল, খদ্দের মাল ইন্সপেকশনে যাবে না? আগে আমরা দেখি, তবে তো খদ্দেরকে নিয়ে যাব। 1.5% করে ধরলেও 450 টাকা থাকবে আমাদের। খদ্দের হাতের মুঠোয় রয়েছে। আপনি নির্ভাবনায় থাকুন, এখন টাকার কি করি? অপু পূর্বদিন টিউশনির টাকা পাইয়াছিল। বলিল, কত টাকা দরকার? আমি তো ছেলে পড়ানোর মাইনে পেয়েছি। কত তোমার লাগবে বলো। হিসাবপত্র করিয়া 8 টাকা পড়িবে দেখা গেল। ঠিক হইল আব্দুল এবেলা বয়লার দেখিয়া আসিয়া ওবেলা বাজারে অপুকে সব খবর দিবে। অপু বাক্স খুলিয়া টাকা আনিয়া আব্দুলের হাতে দিল। বৈকালে সে পাটের এক্সচেঞ্জের বারান্দাতে বেলা 5টা পর্যন্ত আগ্রহের সহিত আব্দুলের আগমন প্রতীক্ষা করিল। আব্দুল সেদিন আসিল না। পরদিনও তাহার দেখা নাই। ক্রমে একে একে 7-8 দিন কাটিয়া গেল। কোথায় আব্দুল? সারা বাজার ও রাজা উডম্যান স্ট্রিটের লোহার দোকান আগাগোড়া খুঁজিয়াও তাহার সন্ধান মিলিল না। ক্লাইভ স্ট্রিটের একজন দোকানদার শুনিয়া বলিল, কত টাকা নিয়েছে আপনার মশাই? আব্দুল তো। মশাই, জোচ্চোরের ধারি, 8 টাকা পেয়েছেন। টাকা নিয়ে সে দেশে পালিয়েছে। আপনিও যেমন। প্রথমে সে কথাটা বিশ্বাস করিল না। আব্দুল সেরকম মানুষ নয়। তাহা ছাড়া এত লোক থাকিতে তাহাকে কেন ঠকাইতে চাইবে? কিন্তু এ ধারণা বেশি দিন টিকিল না। ক্রমে জানা গেল আব্দুল দেশে যাইবে বলিয়া যাহার কাছে সামান্য কিছু পাওনা ছিল সব আদায় করিয়া লইয়া গিয়াছে দিন 7 আগে। কাটা পেরেকের দোকানের বৃদ্ধ বিশ্বাস মহাশয় বলিলেন, আশ্চর্য কথা মশাই, সবাই জানে আব্দুলের কাণ্ড কারখানা, আর আপনি তাকে চেনেননি 2-3 মাসেও। রাধে কৃষ্ণ, বেটা জুয়া চোরের ধারি। হার্ডওয়্যারের বাজারে সবাই চিনে ফেলেছে, এখানে আর সুবিধে হয় না। তাই গিয়ে আজকাল জুটেছে মেশিনারির বাজারে। কোনো দোকানে তো আপনার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। হার্ডওয়্যারের দালালি করা কি আপনার মতো ভালো মানুষের কাজ মশাই? আপনার অল্প বয়স, অন্য কাজ কিছু দেখে নিন গে। এখানে কথা বেচে খেতে হবে,
সে আপনার কর্ম নয়। তবুও ভালো যে 8টা টাকার ওপর দিয়ে গিয়েছে। 8 টাকা বিশ্বাস মহাশয়ের কাছে যতই তুচ্ছ হোক, অপুর কাছে তাহা নয়। ব্যাপার বুঝিয়া চোখে অন্ধকার দেখিল। গোটা মাসের ছেলে পড়ানোর দরুন সব টাকাটাই যে সে তুলিয়া দিয়েছে আব্দুলের হাতে। এখন সারা মাস চলিবে কিসে? বাড়ি ভাড়ার দেনা, গত মাসের শেষে বন্ধুর কাছে ধার, এসবের উপায়। দিশাহারাভাবে পথ চলিতে চলিতে সে ক্লাইভ স্ট্রিটে শেয়ার মার্কেটের সামনে আসিয়া পড়িল। দালাল ও ক্রেতাদের চিৎকার, মারোয়ারিদের ভিড় ও ঠেলাঠেলি। থর্নিক্রফট 6 আনা, থর্নিক্রফট 6 আনা, নাগরমল 5.5 আনা। বেজায় ভিড়, বেজায় হইচই। লাল দিঘির পাশ কাটাইয়া লাট সাহেবের বাড়ির সম্মুখ দিয়া সে একেবারে গড়ের মাঠের মধ্যে কেল্লার দক্ষিণে একটা নির্জন স্থানে একটা বড় বাদাম গাছের ছায়ায় আসিয়া বসিল। আজই সকালে বাড়িওয়ালা একবার তাগাদা দিয়াছে, কাপড় একেবারে নাই। না কুলাইলেও ছেলে পড়ানোর টাকা হইতে কাপড় কিনিবে ঠিক করিয়াছিল। রুমমেট তো নিত্যধারের জন্য তাগাদা করিতেছে। আব্দুল শেষকালে এভাবে ঠকাইল তাহাকে। চোখে তাহার জল আসিয়া পড়িল। দুঃখ দিনের সাথী বলিয়া কত বিশ্বাস যে করিত সে আব্দুলকে। অনেকক্ষণ সে বসিয়া রহিল। ঝাঁঝা করিতেছে দুপুর, বেলা 1:30 আন্দাজ। কেহ কোনো দিকে নাই, আকাশ মেঘমুক্ত। দূর প্রসারী নীল আকাশের গায়ে কালো বিন্দুর মতো চিল উড়িয়া চলিয়াছে। দূর হইতে দূরে, সেই ছেলেবেলাকার মতো ছোট হইতে হইতে ক্রমে মিলাইয়া চলিয়াছে। একজন ঘেষেরা বর্ষার লম্বা লম্বা ঘাস কাটিতেছে। ছোট একটি খুট্টাদের মেয়ে ঝুড়িতে ঘুটে কুড়াইতেছে। দূরে খিদিরপুরের ট্রাম যাইতেছে। গঙ্গার দিকে বড় একটা জাহাজের চোং, ফোর্টের বেতারের মাস্তুল। 1, 2, 3, 4। আকাশ কি ঘন নীল! এই তো চারিধারের মুক্ত সৌন্দর্য। এই কম্পমান শ্রাবণ দুপুরের খর রৌদ্র, বিদ্যুৎ, সূর্য, রাত্রির তারা, প্রেম, মা, দিদি, অনিল। মাথার উপরে নিঃসীম নীল আকাশ, মৃত্যু পারের দেশ। চিররাত্রির অন্ধকারে যেখানে সাই সাই রবে ধূমকেতুর দল আগুনের পুচ্ছ দুলাইয়া উড়িয়া চলে। গ্রহ ছোটে, চন্দ্র সূর্য লাটিমের মতো আপনার বেগে আপনি ঘুরিয়া বেড়ায়। তুহিন শীতল বোম পথে দূরে দূরে দেবলোকের মেরু পর্বতের ফাঁকে ফাঁকে তাহারা মিটমিট করে। এই পরিপূর্ণ মহিমার মধ্যে জন্ম লইয়া 8টা টাকা, তুচ্ছ 8 টাকা। এ কোন বিচিত্র জগৎ! কিসের থর্নিক্রফট আর নাগরমল! কখন বেলা 5টা বাজিয়া গিয়াছিল, কখন একটু দূরে একটা ফুটবল টিমের খেলা আরম্ভ হইয়া গিয়াছিল। একটা বল দুম করিয়া তাহার একেবারে সামনে আসিয়া পড়াতে তাহার চমক ভাঙিল। উঠিয়া সে বলটা 2 হাতে ধরিয়া সজোরে একটা লাথি মারিয়া সেটাকে ধাবমান লাইন্সম্যানের দিকে ছুড়িয়া দিল। একদিন পথে হঠাৎ প্রণবের সঙ্গে দেখা। দুজনেই ভারী খুশি হইল। সে কলিকাতায় আসিয়া পর্যন্ত অপুকে কত জায়গায় খুঁজিয়াছে, প্রথমটা সন্ধান পায় নাই। পরে জানিতে পারে অপূর্ব পড়াশোনা ছাড়িয়া দিয়া কোথায় চাকুরিতে ঢুকিয়াছে। প্রণব রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হইয়া বৎসরখানেক হাজতভোগের পর সম্প্রতি খালাস হইয়াছে। হাসিয়া বলিল, কিছুদিন গভর্নমেন্টের অতিথি হয়ে এলুম রে, এসেই তোর কত খোঁজ করেছি। তারপর কোথায় চাকরি করিস, মাইনে কত? অপু হাসি মুখে বলিল, খবরের কাগজের অফিসে, মাইনে 70 টাকা। সর্বৈব মিথ্যা। টাকা 40 মাইনে পায়। কি একটা ফন্ড বাবদ কিছু কাটিয়া লওয়ার পর হাতে পৌঁছায় 33 টাকা ক আনা। একটু গর্বের সুরে বলিল, চাকরি সোজা নয়, রয়টারের বাংলা করার ভার আমার ওপর। বুধবারের কাগজে আর্ট ও ধর্ম বলে লেখাটা আমার, দেখিস পড়ে। প্রণব হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, তুই ধর্মের সম্বন্ধে লিখতে গেলি কি নিয়ে রে? কি জানিস তুই? ওখানেই তোমার গোলমাল। ধর্ম মানে তুই যা বলতে চাইছিস সেটা হচ্ছে কালেকটিভ ধর্ম,
আমি বলি ওটার প্রয়োজনীয়তা ছিল আদিম মানুষের সমাজে। আর একটা ধর্ম আছে যা কিনা নিজের। আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। এইটার কথাই আমি। যে ধর্ম আমার নিজের তা যে আর কারো নয়, তা আমার চেয়ে কে ভালো বোঝে? বউবাজারের মোড়ে দাঁড়িয়ে ওসব কথা হবে না। আয়, গোলদিঘিতে লেকচার দিবি। শুনবি তুই? চল তবে। গোলদিঘিতে আসিয়া দুজন একটা নির্জন কোণ বাছিয়া লইল। প্রণব বলিল, বেঞ্চের ওপর দাঁড়া উঠে। অপু বলিল, দাঁড়াচ্ছি, কিন্তু লোক জমবে না তো? তাহলে কিন্তু আর একটি কথাও বলবো না। তারপর আধ ঘন্টা টাক অপু বেঞ্চের ওপর দাঁড়াইয়া ধর্ম সম্বন্ধে এক বক্তৃতা দিয়ে গেল। সে নিষ্কপট ও উদার, যা মুখে বলে মনে মনে তাহা বিশ্বাস করে। প্রণব শেষ পর্যন্ত শুনিবার পর ভাবিল, এসব কথা নিয়ে খুব তো নাড়াচাড়া করেছে মনের মধ্যে। একটু পাগলামির ছিট আছে, কিন্তু ওকে ওই জন্যেই এত ভালোবাসে। অপু বেঞ্চ হতে নামিয়া বলিল, কেমন লাগলো? তুই খুব সিনসিয়ার, যদিও একটু ছিটগ্রস্ত। অপু লজ্জা মিশ্রিত হাস্যের সহিত বলিল, যা। প্রণব বলিল, কিন্তু কলেজটা ছেড়ে ভালো কাজ করিসনি। যদিও আমি জানি, তাই সেদিন বিনয়কে বলছিলাম যে অপূর্ব কলেজে না গিয়েও যা পড়াশোনা করবে, তোমরা দুবেলা কলেজে সিমেন্ট ঘষে ঘষে উঠিয়ে ফেললেও তা হবে না। ওর মধ্যে একটা সত্যিকার পিপাসা রয়েছে যে। নিজের প্রশংসা শুনিয়া অপু খুব খুশি, বালকের মতো খুশি। উজ্জ্বল মুখে বলিল, অনেকদিন পরে তোর সঙ্গে দেখা, চল তোকে কিছু খাওয়াইকে। কলেজ মেয়েদের আর কারুর দেখা পাইনি, আমোদ করা হয়নি কতদিন যে। মা মারা যাওয়ার পর থেকে তো। প্রণব বিস্ময়ের সুরে বলিল, মাও মারা গিয়েছেন? ও, সে কথা বুঝি বলিনি। সে তো প্রায় 1 বছর হতে চলল। সামনে একটা চায়ের দোকান। অপু প্রণবের হাত ধরিয়া সেখানে ঢুকিল। প্রণবের ভারী ভালো লাগিল অপুর এই অত্যন্ত খাঁটি ও অকৃত্রিম আগ্রহ ভরা হাত ধরিয়া টানা। সে মনে মনে ভাবিল, এরকম ওয়ার্মথ আর সিনসিয়ারিটি কজনের মধ্যে পাওয়া যায়? বন্ধু তো মুখে অনেকেই আছে, অপু একটা জুয়েল। অপু বলিল, কি খাবি বল? এই বেয়ারা, কি আছে ভালো? খাইতে খাইতে প্রণব বলিল, তারপর চাকরির কথা বল। যে বাজার, কি করে জোটালি? অপু প্রথমে লোহার বাজারের দালালির গল্প করিল। হাসিয়া বলিল, তারপর আব্দুলের মহাবীর নিষ্ক্রমণের পরে হার্ডওয়্যার আর জমল না। ঘুরে ঘুরে বেড়াই চাকরি খুঁজে, বুঝলি? একদিন একজন বললে, বিএনআর অফিসে অনেক নতুন লোক নেওয়া হচ্ছে। গেলুম সেখানে, খুব লোকের ভিড়, চাকরি অনেক খালি আছে, ইংরেজি লিখতে পড়তে পারলেই চাকরি হচ্ছে। ব্যাপার কি? শুনলাম 1 মাস 2 হলো স্ট্রাইক চলছে, তাদের জায়গায় নতুন লোক নেওয়া হচ্ছে। প্রণব চায়ে চুমুক দিয়া বলিল, চাকরি পেলি? শোন না, চাকরি তখনই হয়ে গেল। প্রিন্সিপালের সার্টিফিকেটটাই কাজের হলো। তখনই ছাপানো ফর্মে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলে। বাইরে এসে ভারী আনন্দ হলো মনটাতে। 40 টাকা মাইনে, যেতে হবে গঞ্জাম জেলায়, অনেক দূর। যা ঠিক চাই তাই। বেন্টিং স্ট্রিটের মোড়ে একটা দোকানে বসে মনের খুশিতে ওপরে 4 কাপ চা খেয়ে ফেললাম। ভাবলাম, এতদিন পর পয়সার কষ্টটা তো ঘুচলো। আর কি খাবি? এই বেয়ারা, আর 2টো ডিম ভাজা। না না, খা। 2 দিন চাকরি হয়েছে বলে বুঝি তোর সেই পুরনো রোগ আজও? হ্যাঁ, তারপর বাড়ি এসে রাতে শুয়ে শুয়ে মনটাতে ভালো বললে না। ভাবলাম, ওরা একটা সুবিধা আদায় করবার জন্য স্ট্রাইক করেছে। 2 মাস তাদেরও ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, তাদের মুখের ভাতের থালা কেড়ে খাবো শেষকালে। আবার ভাবি, যাই চলে, অত দূর কখনো দেখিনি। তাছাড়া মা মারা যাওয়ার পর কলকাতা আর ভালো লাগে না, যাই গে। কিন্তু শেষ পর্যন্ত ফের ওদের অফিসে গেলাম, ছাপানো ফর্মখানা ফেরত দিয়ে এলাম, বলে এলাম আমার যাওয়ার সুবিধা হবে না। প্রণব বলিল, তোর মুখ আর চোখ লুক ফুল অফ মিউজিক অ্যান্ড পোয়েট্রি। প্রথম থেকে আমি জানি এ একজন আইডিয়ালিস্ট ছোকরা, তোদের দিয়েই তো এসব হবে। তোর এই খবরের কাগজের কাজ কখন? রাত 9টার পর যেতে হয়, রাত 3টের পর ছুটি। ভারী ঘুম পায়। এখনও রাত জাগা অভ্যেস হয়নি, তবে সুবিধে আছে।
সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে নিই, সারাদিন লাইব্রেরিতে কাটাতে পারি। খাওয়া দাওয়া ভালোই হইল। অপু বলিল, জল খাস নে, চল কলেজ স্কোয়ারে শরবত খাবো, বেশ মিষ্টি লাগে খেতে। লেমন স্কোয়াশ খেয়েছিস? আয়। কলেজের অত ছেলের মধ্যে এক অনিল ও প্রণব ছাড়া সে আর কাহাকেও বন্ধুভাবে গ্রহণ করিতে পারে নাই। অনেক দিন পরে মন খুলিয়া আলাপের লোক পাইয়া তাহার গল্প আর ফুরাইতে ছিল না। বলিল, গাছপালা যে কতদিন দেখিনি, ইটার সিমেন্ট অসহ্য হয়ে পড়েছে। আমাদের অফিসে একজন কাজ করে, তার বাড়ি হাওড়া জেলা। সেদিন বলছে বাড়ির বাগানে আগাছা বেড়ে উঠেছে, তাই সাপ করছে রবিবারে রবিবারে। আমি তাকে বলি, কি গাছ মিত্তির মশাই? সে বলে, কিছু না, ঝুপি গাছ। আমি বলি, বলুন না কি কি গাছ? রোজ সোমবারে সে বাড়ি থেকে এলে তাকে এই কথা জিজ্ঞেস করি। সে হয়তো ভাবে আচ্ছা পাগল। রাত্রে ভাই সারা রাত প্রেসের ঘরঘরানি, গরম, প্রিন্টারের তাগাদার মধ্যে আমার কেবল মিত্তির মশাইয়ের বাড়ির সেই ঝুপি বনের কথা মনে হয়। ভাবি কি কিনা জানি গাছ। এদিকে চোখ ঘুমে ঢুলে আসে। রাত 1টার পর শরীর এলিয়ে পড়তে চায়। শরীরের বাঁধন যেন ক্রমে আলগা হয়ে আসে। কুজোর জল চোখে মুখে ঝাপটা দিয়ে ফুলো ফুলো রাঙা রাঙা জ্বালা করা চোখে আবার কাজ করতে বসি। ইলেকট্রিক বাতিতে যেন চোখে ছুঁচ বেঁধে, আর এত গরমও ঘরটাতে। পরে সে আগ্রহের সুরে বলিল, একদিন রবিবারে চল, তুই আর আমি কোনো পাড়াগায়ে গিয়ে মাঠে বনের ধারে ধারে সারাদিন বেরিয়ে কাটাবো। বেশ সেখানেই লতাকাঠি কুড়িয়ে আমরা রাঁধব। বিকেল হবে, পাখির ডাক যে কতকাল শুনিনি। দোয়েল কি বউ কথা কও, এদের ডাক তো ভুলেই গিয়েছি। রবিবার দিনটা ছুটি, চল যাবি? এখন কত ফুল ফুটবারও সময়। আমি অনেক বনের ফুলের নাম জানি, দেখিস চিনিয়ে দেব। যাবি প্রণব? চল আজ থিয়েটার দেখি, স্টারে সধবার একাদশী আছে, যাবি? নিজেই 2খানা গ্যালারির টিকিট কিনিল। থিয়েটার ভাঙিলে অনেক রাত্রিতে ফিরিবার পথে অপু বলিল, কি হবে বাকি রাতটুকু ঘুমিয়ে, আজ বসে গল্প করে রাত কাটাই। কর্নওয়ালিস স্কোয়ারের কাছে আসিয়া অপু বন্ধুর হাত ধরিয়া রেলিং টপকাইয়া স্কোয়ারের ভিতর ঢুকিয়া পড়িল। বলিল, আয় আয়, এই বেঞ্চিটাতে বসি, আমি নিমচাঁদের পার্ট প্লে করব, দেখবি? প্রণব হাসিয়া বলিল, তোর মাথা খারাপ আছে, এত রাতে বেশি চেঁচাসনি, পুলিশ এসে তাড়িয়ে দেবে। কিন্তু খানিকটা পর প্রণবও মাতিয়া উঠিল। দুজনে হাসিয়া আবল তাবল বকিয়া আরও ঘণ্টাখানেক কাটাইল। অপু একটা বেঞ্চির ওপরে গড়াগড়ি দিতেছিল ও মুখে নিমচাঁদের অনুকরণে ইংরাজি কি কবিতা আবৃত্তি করিতেছিল। প্রণবের ভয়সূচক স্বরে উঠিয়া বসিয়া চাহিয়া দেখিল ফুটপাতের ওপর একজন পাহারাওয়ালা। অমনি সে বেঞ্চের ওপর দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, হেইল হোলি লাইট, হেভেন্স ফার্স্ট বর্ন। পরে দুইজনেই ডাব স্ট্রিটের দিকের রেলিং টপকাইয়া সোজা দৌড় দিল। রাত্রি আর বেশি নাই। আমহা স্ট্রিটের একটা বড় লাল বাড়ির পৈঠায় অপু গিয়া বসিয়া পড়িয়া বলিল, কোথায় আর যাব, আয় বস এখানে। প্রণব বলিল, একটা গান ধর তবে। অপু বলিল, বাড়ির লোকে দোর খুলে বেরিয়ে আসবে, কোনো রকমে পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছি। কেমন পাহারাওয়ালাটাকে চেঁচিয়ে বললুম, হেইল হোলি লাইট, হিহি, টেরও পাইনি কোথা দিয়ে পালালুম, নিমচাঁদের মতো হয়নি, হিহি। প্রণব বলিল, তোর মাথায় ছিট আছে, যা, সারা রাতটা ঘুম হলো না তোর পাল্লায় পড়ে, গা একটা গানই গা, আস্তে আস্তে ধর। আবার হাসে, যা। ইহারই দিন 15 পরে একদিন প্রণব আসিয়া বলিল, তোকে নিয়ে যাব বলে এলাম, আমার মামাতো বোনের বিয়ে হবে সোমবারে, শুক্রবার রাত্রে আমরা যাব। খুলনা থেকে স্টিমারে যেতে হয়, অনেক দিন কোথাও যাসনি, চল আমার সঙ্গে, 3-4-5 ছুটি পাবি না? ছুটি মিলিল। ট্রেনে উঠিবার সময় তাহার ভারী আনন্দ। অনেক দিন কলিকাতা ছাড়িয়া যায় নাই, অনেক দিন রেলেও চড়ে নাই। সকালবেলা স্টিমারে উঠিবার সময় ভৈরবের ওপার হইতে তরুণ সূর্য ওঠার দৃশ্যটা তাহাকে মুগ্ধ করিল। নদী খুব বড় ও চওড়া। স্টিমার প্রণবের মামার বাড়ির ঘাটে ধরে না,
পাশের গ্রামে নামিয়া নৌকায় যাইতে হয়। অপু এই অঞ্চলে কখনো আসে নাই। সম্পূর্ণ অপরিচিত দেশ। নদীর ধারে সুপারির সারি, বাঁশ, বেদবন, অসংখ্য নারিকেল গাছ, টিনের চালাওয়ালা গোলাগঞ্জ, অদ্ভুত ধরনের নাম, স্বরূপকাঠি, যশাইকাঠি, দক্ষিণ পূর্ব কোণ ও খাড়া পশ্চিম, দুদিক হইতে প্রকাণ্ড দুটা নদী আসিয়া পরস্পরকে ছুঁইয়া অর্ধচন্দ্রাকারে বাকিয়া গিয়াছে। সেখানটাতে জলের রং ঈষৎ সবুজ এবং এই সঙ্গম স্থানেরই ওপারে আধ মাইলের মধ্যে প্রণবের মামার বাড়ির গ্রাম গঙ্গানন্দকাটি। নদীর ঘাট হইতে বাড়িটা অতি অল্প দূরে। এই গ্রামের মধ্যে ইহারাই অবস্থাপন্ন সম্ভ্রান্ত গৃহস্থ। অনেকবার অপু এ ধরনের বাড়ির ছবি কল্পনা করিয়াছে। এই ধরনের বড় নদীর ধারে, শহরবাজারের ছোঁয়াচ ও আবহাওয়া হইতে বহু দূরে, কোনো এক অখ্যাত ক্ষুদ্র পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত গৃহস্থ। আগে অবস্থা ভালো ছিল, অথচ এখন নাই। নাট মন্দির, পূজার দালান, দোলমঞ্চ, রাসমঞ্চ সবই থাকিবে, অথচ সেসব হইবে ভাঙা, শ্রীহীন। আর থাকিবে প্রাচীন ধনীবংশের শান্ত মর্যাদাবোধ, মান সম্মান, উদারতা। প্রণবের মামার বাড়ির সঙ্গে সব যেন হুবহু মিলিয়া গেল। ঘাট হইতে 2 সারি নারিকেল গাছ সোজা একেবারে বাড়ির দেউড়িতে গিয়া শেষ হইয়াছে। বায়ে প্রকাণ্ড পূজার দালান, ডাইনে হলুদ রঙের কলসি বসানো ফটক ও ফুল বাগান, দোলমঞ্চ, রাসমঞ্চ, নাট মন্দির। খুব জৌলুস নাই কোনোটারই। কার্নিশ খসিয়া পড়িতেছে। একরাশ গোলা পায়রা নাট মন্দিরের মেঝেতে চড়িয়া বেড়াইতেছে। এক আটটা ঝটাপট করিয়া ছাদে উড়িয়া পলাইতেছে। একখানা 16 বেহারার সেকেলে হাঙরমুখ পালকি অব্যবহৃত অবস্থায় পড়িয়া আছে। দেখিয়া মনে হয় এক সময় ইহাদের অবস্থা খুব ভালো ছিল। বর্তমানে পসারহীন ডাক্তারের দ্বার সংযুক্ত অনাদৃত পিতলের পাতের মতো শ্রীহীন ও মলিন। পুলু এসেছে, পুলু এসেছে, এই যে পুলু, এটিকে সঙ্গে। ও বেশ বেশ, স্টিমার কি আজ লেট? ওরে নিবারণকে ডাক, ব্যাগটা বাড়ির মধ্যে নিয়ে যা। আহা থাক, এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণব তাহাকে একেবারে বাড়ির মধ্যে লইয়া গেল। অপু অপরিচিত বাড়ির মধ্যে অন্দরমহলে যথারীতি অত্যন্ত লাজুক মুখে ও সংকোচের সহিত ঢুকিল। প্রণবের বড় মামিমা আসিয়া কুশল প্রশ্ন জিজ্ঞাসাবাদ করিলেন। অপুকে দেখিয়া বলিলেন, এ ছেলেটিকে কোত্থেকে আনলি পুলু? এ মুখ যেন চিনি। প্রণব হাসিয়া বলিল, কি করে চিনবেন মামিমা, ও কি আর বাঙাল দেশের মানুষ? প্রণবের মামিমা বলিলেন, তা নয় রে, কতবার পটে আঁকা ছবি দেখেছি, ঠাকুর দেবতার মুখের মতো মুখ। এসো এসো, দীর্ঘজীবী হও। প্রণবের দেখা দেখি অপুও পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। এসো এসো বাবা আমার, এসো। কি সুন্দর মুখ, দেশ কোথায় বাবা? সন্ধ্যার পর সারাদিনের গরমটা একটু কমিল। দেউড়ির বাহিরে আরতির কাসর ঘণ্টা বাজিয়া উঠিল। চারিদিকে শাক বাজিল। ওপরের খোলা ছাদে শীতলপাটি পাতিয়া অপু একা বসিয়াছিল। প্রণব ঘুম হইতে সন্ধ্যার কিছু আগে উঠিয়া কোথায় গিয়াছে। কেমন একটা নতুন ধরনের অনুভূতি, সম্পূর্ণ নতুন ধরনের। কি সেটা কে জানে? হয়তো শাঁখের রব বা আরতির বাজনার দরুন, কিংবা হয়তো মোটের ওপর এ এক অপরিচিত জগৎ। কলিকাতার কর্মব্যস্ত কোলাহলমুখর ধূমধূলিপূর্ণ আবহাওয়া হইতে সম্পূর্ণ পৃথক এক ভিন্ন জীবনধারার জগৎ। নারিকেল শ্রেণীর পত্র শীর্ষে নবমীর জ্যোৎস্না ফুটিয়াছে। এইমাত্র ফুটিল। অপু লক্ষ্য করে নাই। কি কথা যেন সব মনে আসে, অনেক দিনের কথা। পিছন হইতে প্রণব বলিল, কেমন গাছপালা গাছপালা করে পাগল, দেখলি তো গাছপালা নদীতে আসতে, কিরকম লাগলো বল শুনি? অপু বলিল, সে যা লাগলো তা লাগলো। এখন কি মনে হচ্ছে জানিস এই আরতি শুনে? ছেলেবেলায় আমার দাদু ছিল ভক্ত বৈষ্ণব, তার মুখে শুনতাম
বংশী বট তট কদম্ব নিকট, কালিন্দী ধীর সমীর। যেন সিঁড়িতে কাহাদের পায়ের শব্দ শোনা গেল। প্রণব ডাকিয়া বলিল, কে রে? মেনি, শোন। একটি 13-14 বছরের বালিকা হাসিয়া দরজার কাছে দাঁড়াইল। প্রণব বলিল, কে কে রে? মেয়েটি পিছন ফিরিয়া কাহাদের দিকে একবার চাহিয়া দেখিয়া বলিল, সবাই আছে, ননিদি, দাসীদি, মেজদি, সরলা। তাস খেলবো চিলেকোটার ঘরে। অপু মনে মনে ভাবিল, এ বাড়ির মেয়ে ছেলে সবাই দেখতে ভারী সুন্দর তো। প্রণব বলিল, এটি মামার ছোট মেয়ে, এরই মেজ বোনের বিয়ে। কবনের মধ্যে সেই সকলের চেয়ে সুশ্রী। মেনি, ডাকতো একবার অপর্ণাকে। মেনি সিঁড়িতে গিয়া কি বলিতেই একটা সম্মিলিত মেলি কণ্ঠের চাপা হাস্যধ্বনি শুনিতে পাওয়া গেল। অল্পক্ষণ পরেই একটি 16-17 বছরের নতমুখী সুন্দরী মেয়ে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। প্রণব বলিল, ও আমার বন্ধু, তোরও সুবাদে দাদা। লজ্জা কাকে এখানে রে? এটি মামার মেজ মেয়ে অপর্ণা, এরই। মেয়েটি চপলা নয়, মৃদু হাসিয়া তখনই সরিয়া গেল। কি সুন্দর এক ঢাল চুল। কিছুদিন আগে পড়া একটা ইংরাজি উপন্যাসের একটা লাইন বারবার তাহার মনে আসিতে লাগিল। ডু দে ব্রিড গডডেসেস অ্যাট স্লোকাম ম্যাগনা? ডু দে ব্রিড গডডেসেস অ্যাট স্লোকাম ম্যাগনা? এ রাতটার কথা অপুর চিরকাল মনে ছিল। পরদিন প্রণবের সঙ্গে অপু তাহার মামার বাড়ির সবটা ঘুরিয়া দেখিল। প্রাচীন ধনী বংশ বটে। বাড়ির উত্তর দিকে পুরাতন আমলের আবাস বাটি ও প্রকাণ্ড 7 দুয়ারি পূজার দালান ভগ্ন অবস্থায় পড়িয়া আছে। ওপারে অন্যতম শরিক রামদুর্লভ বাড়ুজ্যের বাড়ি। পুরাতন আমলের বসতবাটি বর্তমানে পরিত্যক্ত। রামদুর্লভের ছোট ভাই সেখানে বাস করিতেন। কি কারণে তাহার একমাত্র পুত্র নিরুদ্দেশ হইয়া যাওয়াতে তাহারা বেচিয়া কিনিয়া কাশিবাসী হইয়াছেন। এসব কথা প্রণবের মুখেই ক্রমে ক্রমে শোনা গেল। স্নানের সময়ে সে নদীতে স্নান করিতে চাহিলে সকলেই বারণ করিল। এখানকার নদীতে এ সময় কুমিরের উৎপাত খুব বেশি। পুকুরে স্নান করাই নিরাপদ। বৈকালে একজন বৃদ্ধ ভদ্রলোক কাছারি বাড়ির বারান্দাতে বসিয়া গল্প করিতেছিলেন। দিন 15 পূর্বে নিকটস্থ কোন গ্রামের জনৈক তাঁতির ছেলে হঠাৎ নিরুদ্দেশ হইয়া যায়। সম্প্রতি তাহাকে রায়মঙ্গলের এক নির্জন চরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়াছে। ছেলেটি বলে তাহাকে নাকি পড়িতে ভুলাইয়া লইয়া গিয়াছিল। প্রমাণস্বরূপ সে আঁচলের খুঁট খুলিয়া কাঁচা লবঙ্গ, এলাচ ও জায়ফল বাহির করিয়া দেখাইয়াছে। এই অঞ্চলের ত্রিসীমানায় এ সকলের গাছ নাই। পরী কোথা হইতে আনিয়া উপহার দিয়াছে। প্রণবের মামিমা দুপুরে কাছে বসিয়া দুজনকে খাওয়াইলেন। অনেকদিন অপুর অদৃষ্টে এত যত্ন আদর বা এত ভালো খাওয়া দাওয়া জোটে নাই। চিনি, ক্ষীর, মশলা, কর্পূর, ঘৃত, জীবনে কখনো তাহাদের দরিদ্র গৃহস্থালিতে এই সকলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে নাই। মায়ের সংসারে চালের গুঁড়া, গুড় ও সরিষার তৈলের কারবার ছিল বেশি।